জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হচ্ছে কিছুক্ষণ পর। বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, রায় কিছুক্ষণ পর ঘোষণা হবে বলে আমরা জানতে পেরেছি। তো ট্রাইব্যুনাল ২ থেকে সর্বশেষ কি তথ্য এখন আপনার কাছে আছে? অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার যে গ্রেপ্তার থাকা আসামি ৬ জন, তাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে হচ্ছে হাজতখানা ট্রাইব্যুনালের, এবং এখান থেকে নিয়ে আমার ক্যামেরা যেখানে দেখা যাচ্ছে সেখানেই ট্রাইব্যুনাল ২, সেখানে তাদেরকে তোলা হবে। এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 11:30টার দিকে তারা এই রায় ঘোষণা শুরু করবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, সেখানে আজ আবু সাইদ হত্যা মামলার যে রায়, ঐতিহাসিক রায়, সেই রায়টি হতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ২০২৪ সালে যখন কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল সারা দেশে, তখন গত ২০২৪ সালের ১৬ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ সহ তার যারা সহপাঠী এবং অন্যান্য যারা আছেন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা, তারা আন্দোলন করছিলেন এবং তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল, টিয়ারশেল নিক্ষেপ, এবং সেই জায়গাটা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এরকম অবস্থার মধ্যে দুপুরের দিকে আবু সাইদ, আপনারা দেখেছেন যে ছবিটি একটি বেসরকারি টেলিভিশনের লাইভ সম্প্রচার হয়ে রিপোর্ট, সেটিও 5 বার টেম্পারিং করা হয়েছে, বিভিন্ন সরকারের চাপে তখন চেঞ্জ করা হয়েছে এবং করে বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তার হাতে একটি লাঠি ছিল, পুলিশ তাকে গুলি করছিল, 6টা গুলি, সেই গুলি সে ঠেকানোর চেষ্টা করছিল এবং বারবারই পুলিশের সাথে ধাওয়া পাল্টাতে যে ঘটনা, সেখানে আমরা দেখেছি যে এক পর্যায়ে আবু সাইদকে পুলিশ একের পর এক গুলি করতে থাকে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সহকর্মীরা তাকে সেখান থেকে নিয়ে যান এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুর বার টেম্পারিং করা হয়েছে, বিভিন্ন সরকারের চাপেই তখন চেঞ্জ করা হয়েছে। এবং যারা ওই সময় আন্দোলন করেছিলেন, রংপুর পুলিশ তাদের বিরুদ্ধেই মামলা করেছিলেন এবং পরবর্তীতে রংপুরে একটি হত্যা মামলা হয়েছিল। কিন্তু এটি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে, তো সেই হিসাবে এই মামলাটি তার ভাই রমজান আলী তখন এখানে অভিযোগ দাখিল করেন এবং তার প্রেক্ষিতেই এই মামলার তদন্ত চলে। তদন্ত কর্মকর্তা এই মামলাতে 30 জনকে আসামি করেছেন এবং এই 30 জনের বর্ণনা যদি দিতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য হাসিবুর রশিদ এবং ওই বিশ্ববিদ্যালয়ের 3টি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, এবং এর মধ্যে শরীফুল ইসলাম তিনি প্রক্টরও ছিলেন, তিনি এই মামলাতে গ্রেপ্তার আছেন। এবং এর বাইরে কর্মচারী আছেন আরও 8 জন, বিশ্ববিদ্যালয়ে যারা রেজিস্ট্রার বা কর্মচারী তারা আছেন। এবং ছাত্রলীগের ওই সময়কার সভাপতি পোমেল বড়ুয়া, মাজহারুল ইসলাম যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি সহ, এবং ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক 2 জন আছেন, দপ্তর সম্পাদক, সব মিলিয়ে ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তারা আছেন মোট 9 জন। একজন ডাক্তার আছেন সারওয়াত হোসেন, এবং এর বাইরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তখনকার যিনি কমিশনার ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি, এবং অতিরিক্ত কমিশনার মারুফ, নূরে আলম সহ এরকম বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন। মোট 8 জন, সব মিলিয়ে এই 30 জন আসামি। এবং এই 30 জন আসামির ভিতরে মোট 6 জন এই মামলাতে গ্রেপ্তার আছেন। তাদের একজন হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তিনি সহযোগী অধ্যাপক ছিলেন। আরেকজন রেজিস্ট্রার অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, একজন আছেন চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের এসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়, যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং যারা গুলি করেছিলেন। এবং এর বাইরে ছাত্রলীগের তখনকার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এই 6 জন গ্রেপ্তার আছেন। এবং এই 6 জনকে এই মামলার যে কার্যক্রম চলেছে ট্রাইব্যুনালে, সবসময় তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আজকেও তাদেরকে বেলা সকাল 9টার কিছু আগে তাদেরকে ট্রাইব্যুনাল হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে এই মামলা আজকে রায় ঘোষণা করা হবে। এই মামলাটি গত বছরের 24শে জুন তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে 30 জুন অভিযোগটি দাখিল করা হয় ট্রাইব্যুনালে, প্রসিকিউশন দাখিল করে, এবং সেদিন এই অভিযোগটি আমলে নিয়ে পলাতক যে আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, অর্থাৎ 24 জনের বিরুদ্ধে। আর একই সাথে
পরে 6 আগস্ট এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি শেষে 6 আগস্ট চার্জ ফ্রেম করা হয়, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। 27 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। 28 আগস্টে আমরা এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং আবু সাঈদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন তিনি এই মামলায় প্রথম সাক্ষ্য দিয়েছিলেন। এছাড়া ওই সময় এনটিভির প্রতিনিধি এবং ক্যামেরা পার্সন যারা রংপুরের প্রতিনিধি তারা ছিলেন, তাদেরও সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তারকা সাক্ষী হিসেবে হাসনাত আবদুল্লাহ, যিনি এখন বর্তমানে সংসদ সদস্য, তিনি ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, সমন্বয়ক ছিলেন, তিনিও এখানে সাক্ষ্য দিয়েছেন। আবু সাঈদের সহপাঠী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছেন তারাও এখানে সাক্ষী দিয়েছেন। আবু সাঈদের যে সুরতহাল রিপোর্ট যেটি করা হয়ে যে ডাক্তার করেছেন রাজিবুল হাসান, তিনিও এখানে সাক্ষী দিয়েছেন। সব মিলিয়ে তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন সহ মোট 25 জন এই মামলাতে সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট থেকে শুরু হয়ে 13 জানুয়ারি পর্যন্ত সেই সাক্ষ্য গ্রহণ চলে এবং পরবর্তীতে 20 জানুয়ারি থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। 27 জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এবং সবশেষ গত 5 মার্চ এই রায় ঘোষণা করা হবে যে আজকে 9 এপ্রিল সেই তারিখটি দেওয়া হয় এবং মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি যেটি বলেছেন যে এই যে আবু সাঈদ তিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন শহীদ এবং তার সেই ঘটনা সেটি সবাই অবলোকন করেছে। জাতিসংঘের যে প্রতিবেদন সেখানেও তার এই রিপোর্টটি তার আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনাটি এসেছে এবং তারা মনে করছেন যে যারা অভিযুক্ত, যাদেরকে তারা বিচারের সম্মুখীন করেছেন, তাদের বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ, সেই প্রমাণ যে স্বাক্ষর প্রমাণের মাধ্যমে সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তারা মনে করছেন যে যারা অভিযুক্ত আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে তারা সক্ষম হবেন এবং তাদের যে এক্সপেক্টেড যে শাস্তি, যে ক্যাপিটাল পানিশমেন্ট তারা যেটি চান সেটি ট্রাইব্যুনাল থেকে তারা পাবেন বলে প্রত্যাশা করছেন। আবু সাঈদের ভাই রমজান আলী, আবু হোসেন দুজনেই তারা এসেছেন, তারাও কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিলেন। তারাও বলছেন যে মামলায় যারা আসামি আছেন তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। তবে আসলে শাস্তি এই 30 জনের ভিতরে তাদের ভাগ্যে কি নির্ধারিত রয়েছে সেটি আমরা 11:30টার সময় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন রায় ঘোষণা করবেন তখনই আমরা জানতে পারবো এবং এই রায়টি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে এবং এই রায়ের মাধ্যমে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায় ঘোষণা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি হবে চতুর্থ কোনো রায়। রুমিতা, আমার কাছে ট্রাইব্যুনাল থেকে এই ছিল সবশেষ।